আমি ভৌতিকতায় তো অনেক ঘটনা শুনিয়েছি, অনেক কথা বাজ বিচার করে বলেছি, কিন্তু অনেক কথা বলতে পারিনি। যখন মায়াটা তৈরি হলো তখন আমি তো জানতাম যে আমার হাতে এখন সময় আছে। চিন্তা করেছিলাম একরকম, কিন্তু আল্লাহ হচ্ছেন ঠিক করে রাখেন অন্য কিছু। হাজারটা প্ল্যানিং করলেও ওনার প্ল্যানটাই বা তাকদিরে যা আছে সেটাই হয়। মায়াতেও সেইভাবে আমি কথা বলতে পারিনি এবং সময় অনুকূলে থাকেনি। আলিফ ভাইয়ের অবস্থাটা খারাপ, উনি আনঅ্যাভেলেবেল। এই অবস্থায়ও আমি সাহস করেও অনেক কথা বলতে পারিনি। ব্যাকল্যাশ নিতে হয় অনেক, কারণ আলিফ ভাই হচ্ছেন মূল ফেস ভ্যালু। কিন্তু এখন আমি বলতে পারবো আপনাদেরকে, এখন যারা আমাকে চিনবেন না, হয়তো ইউটিউবের রেকমেন্ডেশনের থ্রুতে মিডনাইট হওয়ার পডকাস্টে এসেছেন, তারা আমার ব্যাপারে জানতে চাইলে কষ্ট করে ভৌতিকতা এবং ভৌতিকতার গ্রুপে, মানে ফেসবুক পেজ এবং গ্রুপে যেয়ে একবার ভিজিট করে আসবেন, তাহলে হয়তো সহজ হবে বোঝার জন্য। এবং যারা আমাকে চিনেন, এই যে আমার ভাই বোনেরা, তাদেরকে আর কোনো কিছু বলতে হবে না, শুনতে হবে না, দেখতে হবে না। এবং আজকে যা বলবো বা এখন থেকে যা বলবো বা বলে এসেছি, সব কিছু আপনাদের জন্যই। ওই সময়টা মাত্রই আমার চোখের সামনে বেজুজের আগমনটা ঘটলো সেকেন্ড টাইম, এবং সব কিছু শ্যাটার্ড। আমি তখনও তো জানতাম না যে দিগন্ত তারা বেঁচে আছে, আমি তো জানি যে সে মরে গিয়েছে। আমি তখন বাড়িতে বন্দি, আমি সব স্ট্রিক্ট লকডাউনের মধ্যে রেখে দিয়েছিল আমাকে। কিন্তু আস্তে 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 পাহাড়ও কমে আসছিল। ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বেজুজের যে আক্রমণটা, সেটা বাড়ির মধ্যে এসে পৌঁছাচ্ছিল না, ছিল বাইরেই ছিল, যদি বাইরে যাওয়া পড়ে তাহলে। এবং তখনই আমি প্রথমবার ওই দিন রাস্তায় যখন আমাকে দুজন আটকালো এবং মাটির সাথে চেপে ধরলো, ওই দিনই প্রথম এই বেটে খাটো টাইপের লোকটা জাস্ট চেহারাটা যেন একজন মডেল, বয়স্ক বুড়ো মডেল চেহারাটা, মুখে দাঁড়িয়ে আছে, সবই আছে, মনে হবে জাস্ট একটা মডেল। তাকে আমি প্রথমবার দেখি। এবং এই যে হাতের তুড়ি দেওয়াটা, হাতের তুড়ি দিয়ে দুটো এন্টিটিকে জাস্ট বালুর মতো ছড়িয়ে ফেলাটা, এটা তখন পর্যন্ত মাথার মধ্যে ঢুকবে কিভাবে? যেই অবস্থার মধ্যে থাকি, কে ভালো কে খারাপ সেটা পরে, আগে নিজের জানের উপরে ফাড়াটা তো সামলাতে হবে। তখন ওই যে বললাম না, মানে অনেক কথা বলতে পারিনি, আমরা ভয় পেলাম না, মাফ চাই বাঁচার জন্য, অত সাহস সবার নেই। কিন্তু একটা সময় কি এরকম হয় জানেন, আপনি ভয় পেতে 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 শক্ত হয়ে যাবেন। এক সময় মুক্ত হবার জন্য বা মাফ চাওয়ার জন্য, মানে জাস্ট নিজেকে সেফ রাখার জন্য, সবাইকে সেফ রাখার জন্য মাফ চেনি বা ক্ষমা চেনি, এমন না। আমি তো মানুষ, মুখে খুব বলা সহজ ভাই যে আমার অনেক সাহস, আমি মুখোমুখি হলে সব কিছু বের হয়ে আসে তখন, যে আমার আসলে সাহস আছে কি নাই। এরপরে তো সে আমার রুমের মধ্যে এলো রাসের ওই সময় প্রথমবার আসার পরে। আমি সাহেব আরো বেশি কড়াকড়ি করে দিল সবকিছু, একদম আমি সাহেব সবকিছু কড়াকড়ি করলেও তাকদিরে যা থাকার তাই হবে। এবং একদিন এভাবে আমি তো তখন একরকমের ডিলেমার মধ্যে ছিলাম, মানে নিজের উপরে সবকিছু ব্লেম, ওইটা নিয়ে বসে থাকা সারাদিন। আর হচ্ছে আপনার ধীরে 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 মানসিক অবস্থা খারাপ হচ্ছিল। এদিকে মানুষজন ফোন দেয়, কেউ সাহায্যের জন্য ফোন দেয়, যে মানে পার্সোনাল যে কন্ট্যাক্ট আছে সেখান থেকে, বা কারোর ঝামেলা হচ্ছে, আগে কাজ নিয়েছি সেটা সমাধান এখনও ঠিক মতো হচ্ছে না, উল্টাটা ঝামেলা হচ্ছে, মানে সব ধরনের ঝামেলা। ওটা হজম করে ঘর থেকে বের হতে পারছিলাম না, কারণ ওই যে বললাম না, রাস আসাতে আমি সব তো চিনতে পারছি না, সব কিছু বুঝে উঠতে পারছে না। আবার উনি চিনলেও বুঝলেও তখন উনি চাচ্ছেন না, আমি জানি, কারণ এত কিছু একটা সাধারণ মানুষের মাথার পক্ষে না, অসম্ভব না। আমরা সাধারণ মানুষ সবাই,
আপনি, আমি, আমরা সবাই সাধারণ মানুষ। তখন একদিন রাতের বেলা ঠিক এরকম একটা সময় হয়তো বা একটু পরে আমি ওই বদ অভ্যাস অনুযায়ী আয়নার দিকে তাকিয়ে আছে, তো জানলাটা শব্দ হয়। জানলায় শব্দ হওয়ার পরে মানে একটা হাসি শব্দ আসে, বিশ্রী একটা খ্যাকানি হাসে। তো এই হাসিটা আমি শুনেছি, এটা হচ্ছে অজনিয়াকের হাসি। এবং আমি আপনাদেরকে বলে রাখি, অজনিকের মুখের ভাষা ভালো না। ও একটা লাইনও গালি ছাড়া বলে না, ও একটা বাক্য সম্পূর্ণ করে না গালি দেওয়া ছাড়া বা একটা বাজে শব্দ ব্যবহার করা ছাড়া, এবং সেটা যে কোনো ভাষা হতে পারে। তো সে আমাকে বললো, জিজ্ঞেসই করলো মানে আমি এখানে বসে আছি কেন, একটু খুব খারাপভাবে বললো। তাই আমি তার কথার উত্তর দিইনি, কারণ আমি জানি যে সে আমার কোনো ঝামেলা করবে না। এখন সে আমাকে বলল, আমি তো জানি তোর সাথে কার দেখা হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম, কার দেখা হচ্ছে, কাকে বলছো? তো তখন সে বলল, কেন সেদিন তোকে দুজন চেপে ধরেছিল রাস্তায়, কে এসেছিল? তুই তো জানিস না কে এসেছিল। তা তুই জানবি কিভাবে? তুই হচ্ছিস মানুষ, তো তো জানা কোথাও না। যে আসছে সে সবার বাপ, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, এভাবে 7বার উপরে যা, তো বুঝতে পারবি না কি জিনিস আসছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে বাপের উপরে বাপ 7বার গেলাম, কে সে? অজনিক কিন্তু আমাকে বলেনি কে সে, তখনও কিন্তু ক্লিয়ার না, আমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ার না, কিন্তু আমি ধীরে 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 জানবো। অজনিক শুধু আমাকে এটাই বললো, যে বললাম না, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, এভাবে আরো 7বার যা, বুঝবি না কি জিনিস। কিন্তু তোর কপাল ভালো, তোকে দেখা দিয়েছে। একটা জিনিস মাথায় রাখিস, যে আসছে সে যেমন তেমন জিনিস না। ও আসা তোর কোনো ক্ষতি করতে পারবে না, আর তোকে কিছু করতে পারবে না, কিন্তু মাথায় রাখ, তোকে কিন্তু ভুল রাস্তায় নেওয়ার চেষ্টা করবে। এখন যখন দেখবে যে এত বড় বাবা আসছে, ও স্বাভাবিকভাবে বসে থাকবে না। আর উনি কেন আসছে সেটা তো বুঝতে পারছিস। তখন আমি অজনিয়াকের এই কথার উত্তরে বললাম, মানে এই জন্যই আসছে যে তোদেরকে সাহায্য করার জন্য। অজনিয়াক বলল যে অজনিয়াক বললো, হ্যাঁ বাপের বেটা, এবার বুঝতে পারছিস, তুই আসছে সাহায্য করার জন্য। তুই তো জানিস না কি করছে, তুই তো কিচ্ছু জানিস না, তুই জানবিও না। তোকে যেটা বলে সেটা করিস। তোকে কিছু বলছে? আমি বললাম যে না, আমাকে কিচ্ছু বলে নাই, আমাকে শুধু এটুকু বললো অনেক কাজ আছে। তখন সে আমাকে বলে, মানে অজনিয়াক আমাকে বলে, অনেক কাজ আছে মানে তোকে নিয়ে বের হবে, তোর সামনে অনেক বড় দুনিয়া খুলবে রে, সাবধান থাকিস, সহ্য করতে হবে অনেক কিছু। আর ওনার সামনে না বেয়াদবি করিস না, বলেও 1 সেকেন্ড সময় নেবে না তোকে টুকরা টুকরা করতেছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, এই যে তুই আমাকে এখন এসে বলতেছিস সে কথা, সে তো নিজেও জানে যে তোরা এইসব কিছু পেছনে, তো তোকে পেলে সে কি করবে? অজনিক কিছু সময় চুপ থাকার পরে একটা কথা আমাকে বলে, সেটা হচ্ছে কি, সে আমাদেরকে এমন অবস্থায় নিয়ে যাবে যে দুনিয়াতে কোনো রকম ট্রেসই থাকবে না যে আমি বেঁচে ছিলাম বা আমি দুনিয়াতে হেরেছিলাম, এমন অবস্থায় নিয়ে যাবে। তুই ভাবতে পারবি না। বললাম না, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, এভাবে 7বার যা। তারপরেও আমি জিজ্ঞেস করি, সে কে? মানে এই যে বাবার উপরে বাপ বুঝলাম, কিন্তু সে আসলে কে? তখন অজনিয়াক আমাকে বলে, তুই তো জানিস না পুরোপুরি, এই যে দুনিয়াটা তুই দেখতে পাচ্ছিস এটা তো তোদের, একই সাথে কিন্তু আরেকটা দুনিয়া। তোর চোখের সামনে সেটা ফুটে, অন্য মানুষের চোখের সামনে সেটা ফুটে না। কিছু মানুষের চোখের সামনে সেটা ফুটে, বাকি কিছু মানুষের সামনে সেটা ফুটে না। যাস তো একই রাস্তা দিয়েই, এক একজন এক এক রাস্তা দিয়ে ঢোকে। এই দুনিয়ার উপরেই হাঁটিস, এই মাটির উপরেই হাঁটিস, এই বাড়ির উপরেই হয়তো হাঁটিস, কিন্তু তখন যখন ঢুকিস তখন কিন্তু আমাদের দুনিয়াতেই ঢুকিস। ওই যে দুনিয়াটা না, সেই দুনিয়ায় সবাই থাকতে চায় না, কিন্তু জানিস তো কেন? কারণ সেই দুনিয়ায় কিন্তু মানুষ নাই। এই যে রক্ত মাংসের মানুষগুলো, তোরা নাই,
তোদের সাথে খেলাধুলা করতে যে মজা, সেটা মজা অন্য কারোর সাথে না। তোদেরকে ম্যানিপুলেট করা যায়, তোদের কানে ফিসফিসানো যায়, তোদেরকে সবসময় নাচানো যায়। তোদের দিয়ে যে খেলাটা খেলে যে মজা পাওয়া যায়, সেটা তো সেইখানে পাবে না কেউ। ওই দুনিয়াটা তৈরি করেছে সে, ওই দুনিয়াটা একজন মানুষের সাথে সেই তৈরি করেছে। এবং এই দুনিয়াটা আমাদের মতো যারা যারা এক একজনের চেয়ে বড় বড় পাগল, এই সবগুলোকে সেখানে আটকে রাখা। এই সবগুলো পাগল যদি এখানে থাকতো, তাহলে তোরা কি শান্তিতে থাকতে পারতি? এখন 10%ই বাইরে, এই 10%ই তোদেরকে শেষ করে ফেললো। তোদের কানে কথা বলে বলে, তোদেরকে নাচিয়ে নাচিয়ে। আর বাকিগুলো যদি বের হয় কি করবি? আজ না হোক কাল না হোক বের তো হবেই। সেদিন আর অপেক্ষা তো আর তুই থাকছিস না, অন্য কেউ না কেউ থাকবে। এই দুনিয়াটা তারই, সে তৈরি করেছে। কিন্তু তো সে সব জায়গায় নাক গলা না। নাক গলানোর মতো একজন আছে, একটা পিলার আছে। সে পিলার নাক গলানোর দরকার পড়লে নাক গলায়, না হয় নাক গলায় না। এখন কমান্ডার চেয়েছিল এই জায়গাটা সে নেবে। জানি না কীভাবে কমান্ডার এটা চেয়েছে, জানি না। সে কীভাবে প্ল্যান করেছে সেটাও জানি না। এখন সে এসছে, আর কিছু বলার কোনো লাভ নেই। কোনো কিছু বলেও লাভ নেই, কোনো কিছু বুঝেও কিন্তু আর তোর কোনো লাভ নেই। তুই তো সাবধানে থাক। তোর সামনে এখন যা যা বের হবে না, সেটাই হজম করতে পারবি না। আমি জিজ্ঞেস করলাম, কি বের হবে কি? তখন নজনিয়াক আমাকে বলে, তুই কল্পনাও করতে পারবি না যে আমরা কোথায় কোথায়, সব জায়গায়। তোদের মধ্যেই আমরা কোন কোন জায়গায় বসে আছি, তোরা কল্পনাও করতে পারবি না। উনি আসলে উনি দেখাবে তোকে। উনি এখন খোঁজার চেষ্টা করছে কিছু একটা জিনিস। হাওয়া বাতাস চারদিকে একই খবর দেয়, সুপ্রিম কমান্ডার কিছু একটা খুঁজছে। আমি জিজ্ঞেস করলাম, সুপ্রিম কমান্ডার আবার কি? তখন নজনিয়াক বলল, তুই যাকে দেখেছিস তাকে সবাই আমরা চিনি সুপ্রিম কমান্ডার নামে। তখন নজনিয়াক আমাকে বলল, কমান্ডারের সামনে একটা শব্দ করবি না, যা বলে তা করবি। যদি তোকে বলে আগুনে লাফ দিতে, আগুনে লাফ দিস, ভাবিস না। কিন্তু বিশ্বাস কর, যদি সে চায় তোকে এতভাবে টুকরো টুকরো করতে পারবে জিন্দা অবস্থায়, তুই কল্পনা করতে পারবি না। সে আমাদের সবার চেয়ে শক্তিশালী। তার শক্তির সাথে আমরা কিচ্ছুই না। তার চুটকিতেই আমরা শেষ হয়ে যাব। তোকে আমি কেন বললাম সেটা আজ তুই বুঝবি না, একদিন বুঝবি। এই কথাটা বলে নজনিয়াক সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে, এখন এগুলো নিয়ে যত বেশি ভাবি, তত বেশি ধীরে 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 ইনফরমেশন গ্যাদার হয় ব্রেনের মধ্যে। ইনফরমেশন গ্যাদার হয় ব্রেনের মধ্যে। তারপরও মনে করুন, এমন একটা অবস্থা, যে অবস্থায় যে ইনফরমেশন আপনি গ্যাদার করছেন, ওই ইনফরমেশন আপনি ভেরিফাই করতে পারছেন না। কাকে দিয়ে করাবেন? আমি সব একটা দূরত্ব বজায় রাখছেন। তখন একদিন বের হলাম বাসা থেকে এবং কবর জিয়ারত করতে গেলাম। ভালো লাগে না বাসায় সারাদিন এভাবে বসে থাকতে, ভালো লাগে কারোর। কবর জিয়ারত করে বের হলাম। জাস্ট এইটুকু মনে আছে, বিশ্বাস করুন, জাস্ট এইটুকু মনে আছে, পেছন থেকে দুইটা লোক এসে জাস্ট ঘাড়ে চাপ দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে ফেললো আমাকে, মানে অতর্কিত। এরপরে যখন উঠলাম, আমিও বুঝতে পারলাম যে আমি এমন একটা জায়গা, যে জায়গাটায় আমি ফিজিক্যালি নাই এখন। আমি জানি শুনতে অড লাগবে, কিন্তু আমার মনে আছে যখন আমি মাটির মধ্যে বাড়ি খাই, আমার কপালে যে ছোট ছোট পাথরগুলো মানে আটকে যায়, ওই সময়ই আমি আমার পেছনের দিকে গোরস্থান দেখতে পাচ্ছিলাম, যেটা ইম্পসিবল, তাই না? আমার মাথাটা মাটির সাথে লাগানো, মানে হালকা পিচ দেওয়া রাস্তা, সেটার মধ্যে আমার মাথাটা ঠেকানো। দুজন লোক চেপে ধরে রেখেছে এবং আমি আবার পিছনের দিকে দেখতে পাচ্ছি চারপাশে।
এরকম হয়, তখনই হয় যখন আপনি বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন তখনই। এবং আমি দেখতে পাই চারপাশে ঘন কালো কুয়াশা। এখন যে বাইরে যেরকম কুয়াশা না, এই কুয়াশাটা যখন আপনি দরজা খুলবেন অথবা আয়নার মধ্যে দিয়ে কুয়াশার দিকে তাকাবেন, তখন কুয়াশাটা হচ্ছে একদম সাদা লাগবে, কারণ চারপাশে লাইটের পলিউশন আছে। কিন্তু যখন একদম অন্ধকার, ধরুন আপনি এখন গ্রামে আছেন, এখানে কোনো লাইট নেই, কোনো কিছু নেই, এই ঘন কুয়াশাটা আপনার হাতকেও দেখতে দিবে না এবং এক অদ্ভুত অনুভূতি দিবে, মনে হবে যে আপনার আরেক দুনিয়ায়। এক্স্যাক্ট সেম কালো কুয়াশা চারপাশে, এবং আমি বুঝতে পারছি যে আমি মাটিতে মানে জাস্ট আমি মাটিতে নেই, আমি বুঝতে পারছি সেটা। এটা তখনই হয় যখন আপনি ফোর্সফুলি ঘুমের মধ্যে চলে গিয়েছেন। ওরা আমাকে ওই সময় মাটির মধ্যে ফেলে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, যাতে আমার রুপারি থেকে বের হয়ে আসে। এটা ওরা পারে, এইভাবে ওরা পজিশনের শিকার করে, মানে এইভাবে তারা পজিশনের সিস্টেমটা রেডি করে আপনার বা আমার রুটাকে ফোর্সফুলি বডি থেকে বের করে ফেলায়, এবং এইটা ওরা পারে। আমি দেখতে পাচ্ছি বেজোস ওই রকম বেশভূষা একদম, কিন্তু হাতে একটা বেলচা, বড় বেলচা, মাটি 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 খুঁড়ে যে বেলচা দিয়ে মানে মাটি সরানো হয় এরকম একটা বেলচা। সে কবর খুঁড়ছে, মনে হলো সে কবর খুঁড়ছে, কিন্তু বাস্তবে হচ্ছে কি, সে একবার বেলচা দিয়ে একটু মাটি উঠাচ্ছে, সেটা এক পাশে রাখছে এবং অপর পাশ থেকে আরেকটু মাটি নিয়ে যেই জায়গা থেকে সে গর্ত করে যে মাটিটা তুললো সেই জায়গায় আবার ওই অপর পাশে মাটিটা দিয়ে সে গর্তটা সে মিলিয়ে দিচ্ছে। এবং আমি কিন্তু নিজেকে টের পাচ্ছি যে আমি শূন্য ভাসছি। এবং স্বপ্নের এনভায়রনমেন্ট যেরকম হয়, স্বপ্নে শুধুমাত্র আপনি যা দেখছেন তাই, আশপাশের পরিবেশের দিকে খেয়াল থাকে না যদি দেখানো না হয় এভাবে। তো আমি দেখলাম যে সে আমার দিকে ঘুরে তাকিয়ে আছে, মানে কথা বলছে কিন্তু সেটা মুখ নড়ছে না তো, এবং আমি আমার কানে শুনতে পাচ্ছি। ও খুব রাগ, ও খুব জেদ, ও আমাকে বলছে, দেখ তোর জন্য আজকে কি হলো, দেখ তোর জন্য আজকে দেখ। এরপরে মানে যেভাবে ইশারা দিল, আমাকে যেদিকে তাকাতে বলল, এই যে কালো কুয়াশা সেটা কেটে যে সামনে একেবারে মনে হলো যেন একেবারে কালো পানি, জাস্ট কালো পানি আর কিচ্ছু না, জাস্ট শান্ত কালো পানি। উপরে আসমান থেকে মনে হবে যেন রিফ্লেকশন আসছে, ওইদিকে আমাকে তাকাতে বললো, এবং আমার মনে হলো যেন পানির উপরে এক একটা ছোট ছোট কবর, পানির উপরে যেন এক একটা ছোট ছোট কবর, মানে একটা দুইটা না, মনে হচ্ছে অসংখ্য কবর, অসংখ্য কবর। এবং আমার স্পষ্ট মনে আছে স্বপ্নের মধ্যেই বাম দিক থেকে এই মানে বেজোস চিৎকার করে বলছিল, দেখ শুধুমাত্র এক রাত্রে সে কতজনকে মেরেছে, দেখ আমি কতজনকে এখন মাটি চাপা দিচ্ছি, দেখ। আমার স্বপ্নটা ভেঙে গেল, মানে আমার ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙলো এবং নিজেকে রাস্তার মধ্যে পেলাম। তখন মনে হয় গার্মেন্টসের ছুটি হয়েছিল বা কোনো কিছু, বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী যাচ্ছিলেন এবং তারা যেভাবে একটা মানুষকে পড়ে থাকতে দেখলে যে এরকম একটা কমেন্ট করবে, এরকম একটা কমেন্ট করলো, গান চুট্টি। যাই হোক, আমি এগুলো করি না। তো আমি যখন উঠলাম তখন মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ওই সময়, এবং ওই যে স্বপ্নের যে স্টেট আমার তখন স্পষ্ট মনে আছে, ওটা স্বপ্ন। মানে তার মানে এনে যে সে কাউকে কবর দিচ্ছে, সে আমাকে দেখালো তার এতগুলো লোক মরেছে শুধু এক রাতে, এবং আমি এটা বুঝলাম কে মেরেছে, রাস মেরেছে। তো আমার মধ্য থেকে অন্য কোনো রিয়াকশন আসা পসিবল না, আমি ব্ল্যাঙ্ক। তখন বাসায় গেলাম, কয়েকটা দিন গেল। আরো একদিন ঘুমিয়ে আছি, আমার মনে আছে আমি ঘুমিয়ে আছি, আমি দেখতে পাচ্ছি যে আমার পাশে এসে একজন বসছে, এবং সে আর কেউ না, সেটা রাস। এবং সে খুব ধীরে সুস্থে বলল, তোমাকে কিছু জ্ঞান দিয়ে যাচ্ছি, সব কিছু ঠিকভাবে চলবে।
বি রেডি। কথা এইটুকুই, জাস্ট এইটুকুই, আর কোনো কথা না, জাস্ট এইটুকুই। এবং আমার স্পষ্ট মনে আছে আমাকে যে স্পর্শ করেছিল কপালে, ওইটা যে একটা ঠান্ডা একটা লোহা টাইপের কোনো কিছু, মানে যে জিনিসটাই হোক, ঠান্ডা লোহা টাইপের কোনো কিছু, আমার ঘুম ভাঙার পরও সেই স্পর্শটা এবং সেই ঠান্ডা ভাবটা আমি আমার কপালে পাচ্ছিলাম। এবং এক্স্যাক্টলি ওই মোমেন্ট থেকেই আমি কিভাবে যেন রাসের মুভমেন্ট নিজে নিজে বুঝতে পারছিলাম, বিশ্বাস করবেন? অ্যাজ ইফ রাস এখন, কথার কথা আমি তোকে উদাহরণস্বরূপ বলছি, রাত যদি এখন এয়ারপোর্টে থাকে, আমি সেটা ওই ঘরে বসা অবস্থায় বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। এটা ড্যাম কানেকশন। এবং এতে আমি ধীরে 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 রাসের ব্যাপারে রাসের মাধ্যমেই ইনফরমেশন জানছিলাম, কিন্তু রাসের সাথে কথা না বলে। এটা এক অদ্ভুত জিনিস, এটা আমি বোঝাতে পারবো না। রাস কি জিনিস বা রাসের অ্যাবিলিটি কি, সেটা তার সাথে কথা না বলে, অন্য কারোর সাথে কথা না বলে, ওই দিনের স্বপ্নের পর থেকে আমি অটোমেটিকই বুঝতে পারছিলাম, জাস্ট অটোমেটিকই। ওই যে ওজনিয়াক আমাকে বলেছিল একটা কথা, সে আমাকে বলেছিল সেই তোকে ঠিক করে দেবে সব কিছু দিয়ে, মানে আমাকে কিছু করা লাগবে না, ইনফরমেশন গ্যাদার হচ্ছিল। এবং একদিন আসে সেই দিন, এই যে সে আমাকে যে সে এখন ইউজ করবে তার আগের দিন বা তার আগের দিনের আর কি, সম্ভবত এটা একদিন পর বা দুদিন আগে, এরকম একটা ব্যাপার। আমাকে যে সে প্রথমবার আমাকে নিয়ে যে সে যখন ফিল্ডে যাবে মিনস সে মানে বেজুসকে ট্র্যাক করছে, কারণ ওই যে বললাম না একটা মৃত বাচ্চার বডি নিয়ে একটা ব্যাপার, ওইটা কেন, কি কারণে, রিজনটা কি। এখন আমাকে বোঝালো যে সে আমাকে নির্দিষ্ট একটা জায়গা চায়। আমি দুপুরবেলা খাবার খাওয়ার সময় বুঝতে পারছিলাম সে দূরে বসে আমার সাথে কথা বলছে। সে আমাকে বলছে, মানে বলতে কি, আমার কল্পনাতে আমার চোখের সামনে ভাসিয়ে তুলছে একটা বেঞ্চ। এবং কোন বেঞ্চ আমি তো জানি, আমি তো চিনি ওই বেঞ্চ, যে বেঞ্চে বসা অবস্থায় সাত মাথা অজগরে খেলার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তখন ওর ওই যে চাকররা ছিল না, ওই চাকররা যে খেলাটা খেললো আমার সাথে বেঞ্চে থাকা অবস্থায়, এক্স্যাক্ট ওই পার্কে ঠিক ওই জায়গায় সে আমাকে যেতে বলছে। আমি তো বুঝতে পারলাম যে সে আমাকে এক্স্যাক্টলি ওই জায়গায় কেন যেতে বলছে, কারণ ততদিনে কিন্তু আমি রাস্তার ব্যাপারে জানতে পেরেছি পুরোপুরি। ওই যে বললাম না যে কেউ আমাকে কিছু বলেনি, সেই আমাকে বুঝিয়ে দিয়েছে সে কে। এই যে সাত মাথার অজগর, তারপরে বেইজু, যারা যে হাই কমান্ড এবং কমান্ড, এই যে স্ট্রাকচার, এই পুরো স্ট্রাকচারটা সে আমাকে দেখিয়ে দিয়েছিল, মানে আমাকেই বুঝিয়ে দিয়েছিল। এবং ওরা সবাই যে তার গোলাম, এটাও আমি জানতাম তখন। কিন্তু আমার না 2-4টা প্রশ্ন ছিল, আর রাসের কারণেই হোক বা যেটাই হোক, ভেতরে ভয়টা না আস্তে আস্তে কমে গিয়েছিল। এবং কেন জানি মনে হচ্ছিল যে না, এইবার সম্ভব, কিছু করা সম্ভব। আমি তখন ওই জায়গায় গেলাম এবং অপেক্ষা করছি। ঠাস করে কোন সময় যে আমার পাশে এসে বসছে আমি জানিও না। সে আমার পাশে বসা, এমন না হয়তো আপনি ভাবতে পারেন যে তার চেহারার দিকে তাকালাম কিনা, না এমন না, প্রশ্নই আসে না, আমি নিজের দিকে তাকানো। আমি পেরিফেরাল ভিশনে তার অবস্থানটা টের পাচ্ছি, বাট এটা কোনো ফিজিক্যাল বডি না তো আমার চোখের সামনে। এটা কোনো ফিজিক্যাল বডি না, এটা আমি একটা জিনিস দেখছি যেটা মানুষ, চারপাশের মানুষ দেখবে না। তো সে আমাকে জিজ্ঞেস করলো মানে আমি কেমন আছি। তো আমি বললাম আমি ভালো। তো সে আমাকে এটুকু বোঝালো যে আমি তৈরি কিনা। তো আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ আমি তৈরি। ওই যে বললাম না যে সে আমাকে তার লাইনে নিয়ে গিয়েছে, এই জন্য কিছুটা হলেও আমি আমার নিজের কন্ট্রোলে একটু কম ছিলাম। কিন্তু তার মানে এই না যে সব কিছুই হ্যাঁ 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 হ্যাঁ, মানে তার কথার উপর দিয়ে কথা না বলতে তো আমাকে ওজনিয়াকে বলেছিল, কিন্তু সে বুঝতে পারছিল যে আমার মধ্যে কয়েকটা প্রশ্ন আছে। তখন আমাকে সে নিজে থেকে বলে ফেলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, হঠাৎই একেবারে উদ্ভটভাবে মাথার মধ্যে প্রশ্নটা চলে আসলো, আপনি কতদূর দেখতে পারেন?
তো রাস আমাকে বলল, কত দূর তুমি দেখতে চাও বলো, তত দূর আমি তোমাকে দেখাতে পারবো, আর তত দূরই আমি দেখতে পারি। তখন আমি বললাম, এই উদ্ভট কথাটাই বললাম। আমি বললাম যে আপনি কি প্রথম আসমানের দরজা দেখতে পান? সে আমাকে বলল, তা তো তোমাকে দেখাতে পারবো না। আমি বললাম, কেন? বললো, যদি প্রথম আসমানের দরজা দেখার এতই শখ হয়, তাহলে আমি যদি এটা মনে করে নেই যে শুধুমাত্র কিছু দূর দেখার পরে দরজা পর্যন্ত দেখতে পাবো না, তার আগে আমার চোখ নষ্ট হয়ে যাবে এবং আমি মরে যাব, তো প্রথম আসমান পর্যন্ত দেখাই লাগবে না, তার আগে আমার চোখ নষ্ট হয়ে যাবে এবং আমি মরে যাব। তখন আমি তাকে বললাম যে আপনি দেখতে পারেন? তখন সে আমাকে বলল, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কীভাবে দেখতে পারেন? মানে আমি মরে যাবো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন? তখন সে আমাকে যে উত্তরটা দিল সেটা যে আমি এখন যে বুঝতে পারি। সে আমাকে বলল, তোমাদের যে ফিজিক্যাল বডি, এটা অনুপরমাণু দিয়ে গঠিত, এটা আমাদের ডিএনএ আছে, প্রত্যেকটা ডিএনএর সাথে ক্রোমোজোম পেয়ারে পেয়ারে, এবং একটা ডিএনএর মধ্যে কতগুলো ক্রোমোজোম আমার মনে নেই সংখ্যাটা, মানে একটা ডিএনএর মধ্যে নাকি অনেকগুলো ক্রোমোজোম আছে। এবং আমাদের শরীরে যদি প্রত্যেকটা অ্যাটম, সে নিজে বলছিল যে তোমার শরীরের যদি প্রত্যেকটা অ্যাটমকে যদি গুনতে শুরু করি, তাহলে সেটা এমনও হতে পারে যে 50 ট্রিলিয়ন পার হয়ে যেতে পারে। তোমার শরীরে এত বেশি পরিমাণে অ্যাটম রয়েছে, এটা নির্ভর করে। এবং এই শরীর কখনোই আলোকে দেখতে পাবে না, তুমি সূর্যের দিকে তাকিয়ে দেখতে পারো না নিজেকে কিছুই, তোমার চোখে সেই অ্যাবিলিটি নেই, তাহলে তুমি এত বেশি আলো দেখবে কিভাবে? তোমার শরীর তো তা নিতেই পারবে না কোনো মতে। তখন আমি এই কথাগুলো মাথার মধ্যে ঢুকেনি, কিন্তু এখন ঢুকে, তো তখন ঢুকেনি। তখনও আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি দেখতে পারেন, তখন আমাকে একটু বলুন দেখতে কিরকম? রাজ তখন আমাকে বলল কি জানেন, এই গ্যালাক্সিতে যতগুলো তারা রয়েছে, এই সবগুলো তারাকে তুমি যদি একত্র করো, তা হবে কি একটা ছোট্ট 3 মিলিমিটারের বল। আমি আবারও বলি আপনাদেরকে, আমাদের গ্যালাক্সিতে যতগুলো তারা রয়েছে সবগুলোকে যদি একত্রিত করে, তাহলে হবে একটা 3 মিলিমিটারের বল। এবং এই বল শুনতে অবাক লাগবে, আমি বলছি তারপর, এই বল যদি একটা নারকেল, মানে একটা নারকেল যদি আমরা হাতে নিই, এবং একটা হাতে নিলে ওই নারকেলটা যদি অর্ধেক করি, সে অর্ধেকের মধ্যে যদি 3 মিলিমিটার একটা বল রাখতে শুরু করি এবং ভরে ফেলার পরে এই নারকেলটা, এই অর্ধেক সাইজের নারকেলটা 3টা পৃথিবীকে ভরে ফেলার পরে এক একটাকে এক সারিতে রাখার পরে যত দূর তৈরি হবে, এই এত দূরে, তার 3 ভাগের 1 ভাগ। হিসাব মিলাতে পারবেন না। এই নারকেলের মাংসের মধ্যে পুরো গ্যালাক্সির তারাগুলো যদি 3 মিলিমিটার একটা বলের মধ্যে রাখা হয়, এবং 3 মিলিমিটারের বল দিয়ে এই অর্ধেক নারকেলের মালসাটা যদি ভরে ফেলা হয়, এবং এই অর্ধেক নারকেলের মালসা দিয়ে যদি 3টা পৃথিবীকে ভরা হয়, এবং এক একটা মালসাকে 3 পৃথিবী ভরা মালসা একটা সোজা লাইনে যদি রাখা হয়, তা মাত্র 3 ভাগের 1 ভাগ বা একটু বেশি দূরত্ব কভার করবে, এবং সে এর চেয়ে তো বেশি দূরে দেখতে পারে। এবং সেটা দেখার ক্যাপাবিলিটি তারই আছে, এবং তার মতো লোকদের রয়েছে, কারণ এটা ফিজিক্যাল বডির পক্ষে দেখা সম্ভব না, কারণ ওরা ফিজিক্যাল ম্যাটারের না, ওরা অ্যান্টি ম্যাটারের তৈরি। ও ডাইরেক্ট বলবে, মানে অ্যান্টি ম্যাটার বলছি এখন, মানে ওটা ম্যাটার না, ওরা যেই ম্যাটারের তৈরি সেটা তো ম্যাটারই না। ওরা কী দিয়ে তৈরি আমরা তো দেখতেই পারি না, বাতাসকে ধরতে পারি না, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, বিভিন্ন গ্যাস আছে, কিন্তু তারপরে সেটা কোনো না কোনো কন্ডিশনে দেখা যায়। ওরা ম্যাটারের বাইরের জিনিস দিয়ে তৈরি। উদাহরণস্বরূপ
ওরা আগুনের সেই স্তরে তৈরি যে আগুনটা হালকা, কিন্তু সে ধরা যায়, দেখা যায়, বোঝা যায়। এত 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 লিমিটেড একটা স্কোপে ওরা তৈরি, এবং এই জন্যই ওরা ফার্দার ট্রাভেল করতে পারে, যেটা কল্পনার বাইরে। এবং সে আমাকে তখন বলে যে সে এত দূর সে দেখতে পাচ্ছে এই মুহূর্তে, কিন্তু তার দেখার ইচ্ছা নেই, কারণ ওই প্রথম আসমানের দরজার এত উজ্জ্বলতা যদি সে এখন দেখে, তাহলে সে পরবর্তীতে তার আর বাকি দূর দেখার মতো সে শক্তিটা থাকবে না। তার সেই শক্তি রিকভার করতে অনেক সময় লাগবে। এখান থেকে ট্রাভেল করে যাওয়ার কথা সে বলছে না, সে বলছে এখান থেকে বসে সে দেখতে পারবে এতটুকু। সে এখান থেকে বসে সেই 3 পৃথিবী সমপরিমাণ অর্ধেক নারকেল মালসার মধ্যে থাকা গ্যালাক্সি ভরা তারাগুলোর দূরত্ব, বাবারে বাবা। এবং এটা নিয়ে অযথা তর্ক করেও লাভ নেই। এক একজনের ভাষণ এক এক রকম হতে পারে, কিন্তু আমরা মানুষজন তো দুনিয়াতে কথাবার্তা বলে, আমরা কেন এন্টিটির কথা বিশ্বাস করব? যার বিশ্বাস করে সে করে নেবে। এরপর আমি তাকে জিজ্ঞেস করি আমার কাজ কি, বা আমাকে কি করতে হবে। আমি টের পেলাম যে কেউ আমার কাঁধের উপরে হাত রেখেছে, মানে আমার মনে আছে যে কেউ আমার কাঁধের উপরে হাত রেখেছে এবং হাত রেখে বললো, জাস্ট আমার কানে কানে কেউ যেন ফিস ফিস করেই বলল, এলিমিনেট অল, মানে এলিমিনেট অল, সবগুলাকে এলিমিনেট করো। এরপরে আর একটা লাইন আসে, মানে ওই দিনের জন্য তৈরি থাকতে, প্রথম দিন যেদিন আমি বের হব। এবং প্রথম দিন আমি কীভাবে বের হব, আমাকে একটা ঠিকানা দেওয়া হয়, অটোমেটিক আমার মাইন্ডের মধ্যে ঠিকানাটা চলে আসে, এবং এই ঠিকানা মাথার মধ্যে চলে আসে পরে ভাবি যে আমাকে তো ওই ঠিকানার আশপাশে কেউ দাঁড়াতেই দিবে না কখনো, সিকিউরিটি এসে আমাকে আটকে ফেলবে, নাহলে খেদিয়ে দেবে, সাধারণ মানুষ আমি। কিন্তু তবুও মানে আমাকে বারবার একই ঠিকানা এবং একই স্পেসটা, মানে যে জায়গাটা, সেই জায়গাটার ছবিটা বারবার আমার অন্তরে ভেসে আসছিল, আমার চোখের সামনে ভেসে আসছিল। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, রাস্তার সাথে যেই কদিন আমি চলেছি সেই কদিন আমি ঠিকমতো খাবার দাবার খাইও নি, কিন্তু আমার শরীরে প্রচণ্ড জোর ছিল। ঠিকমতো খাবার দাবার খেতে বলতে কি, মানে পানির টুকুর কথা পর্যন্ত আমি ভুলে গিয়েছিলাম। যখন আমি পানি খেতাম, পানির স্বাদ পেতাম, আমি ঢকঢক করে 2 লিটারের মতো পানি খেয়ে ফেলতাম, একেবারে ডাইরেক্ট 2 লিটার। আমি জানি শুনতে অড লাগবে, মানে 2 লিটারের বোতলটা খেয়ে ফেলার পরে হয়তো ওই 3 ভাগের 1 ভাগ পানি বা একটু কম পানি থাকে, 2 লিটার পরে ফেলাম আর কি। মানে এত গোগ্রাসে পানি খেতাম ওই সময়, আমার মনে আছে। আর খাবার খেয়েছি কবে, ওই সময়টা পরিবারের কারোর সাথে বসে, বা রাস্তায়, বা হোটেলে বসে, বা রেস্টুরেন্টে বসে, কোথায় মনে নেই আমার এখন। এবং ওই জায়গায় যে আমি পৌঁছাই এক্স্যাক্ট রাত 12টা বাজে। আমাকে বলে যে রাত 12টা বাজে থাকতে, কিন্তু আমি রাত 12টা থাকতে পারিনি। আমি মনে আছে 1:45 বেজে গিয়েছিল। এবং যে জায়গায় আমাকে থাকতে বলেছিল, আমি আরও একটু আগে এই সিনজিটা নামিয়ে দিই, আরও একটু আগে জাস্ট হেঁটে যাবো আর কি, একটু নিজেকে একটু শান্ত করার ব্যাপার। আমি কার কথায় কী করছি না করছি এটা তো মানে কল্পনার বাইরে। আমি আপনার কথায় তো চলবো না জীবনও, আমি আপনার কথাই বলছি। আপনি একজন শ্রোতা, এই মুহূর্তে আমাকে শুনছেন, আমার ভাই বা বোন। আপনি আমাকে কোনো কিছু বললে আমি সেটা শুনবো না, কিন্তু সেদিন আমি কেন করছিলাম আমি নিজেও জানি না। অ্যাজ ইফ কেউ আমাকে চালাচ্ছে, কন্টিনিউ আমার ভিতরে একটা সাহস ঢুকাচ্ছে কে যেন, মানে জাস্ট আমার ভয় আমার শরীরের পেছনে কাটা দিলেও ইভেন সাথে সাথে আমার সেই কাটা দেওয়ার ভাবটা নেমে যাচ্ছিল, বোঝাচ্ছিল যে না আমি সেফ। আমি ওই জায়গায় গেলাম, বিশ্বাস করবেন আমার কথা, আমরা এই লোকটাকে চিনি, নাম বলে এখন বিশ্বাস হবে না কেউ, এই জন্য নামও বলবো না, কারণ আমরা তাদেরকে টিভিতে দেখেছি সবাই কম বেশি, আবার অনেকে নাও দেখতে পারি আমরা। তার চেহারাটা তো চেনা যায়, সে নিচে দাঁড়ানো, এমনকি সে তার নিজের ফর্মাল ড্রেস আপে না,
জাস্ট ক্যাজুয়াল ড্রেস আপে, নিজের ঘরে যেরকম থাকে, সে আমার জন্য দাঁড়ানো সেখানে, আমার মতো সাধারণ একটা মানুষের জন্য, যাকে তারা গুরুত্বই দেবে না। ইভেন সিকিউরিটিদের যদি জামা কাপড় ধোয়ার যদি কোনো লন্ড্রিম্যানও থাকে, ওই জায়গাও আমাকে রাখবে কিনা আমার সন্দেহ, আমার নিজেরই সন্দেহ। ঠাট বাটার কথা বাদ, বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকেরা। তো সেই আমাকে তুলে নিয়ে গেছে উপরে, সব কিছু একেবারে জাদুর মতো, বিশেষ করে সব কিছু জাদুর মতো, মানে হচ্ছেটা কি আমি নিজেও যাই না। আমাকে চালাচ্ছে কেউ, এবং আমাকে ওই লোক এমনভাবে ধরলো যেন আমি একটা মেয়ে। মাইন্ড করবেন না, মানে ভাবটা এরকম, জাস্ট একটা মেয়ের হাত যেরকম ওরা ক্যাজুয়ালি ধরে না, ওই একটু ঢং করে এই যে আঙ্গুলগুলোর সামনে সুন্দর করে আমার একটা হাত এভাবে ধরে জাস্ট টেনে নিয়ে যাচ্ছে হাসতে হাসতে। মানে মানে এমন ব্যাপার যে সে আমার ব্যাপারে জানে। আমি ঘরের মধ্যে যখন গেলাম, ওটা ঘর বলাই তো আমার ভুল, এটা রাজপ্রাসাদী। তো আমি ওইখানে যখন গেলাম ভেতরে, ভেতরে না একদম অন্ধকার। ভেতরে ঢুকলাম, এটা কিসের স্পেস বলবো সেটাও আমি জানি না। মানে ভেতরে ঢোকার পরে যে স্পেসটা আমি দেখতে পাচ্ছি, এটাকে কী বলে সেটা আমি নিজেও জানি না। তাদের ওই আধুনিক ভাষায় বা তাদের ওই লাইফস্টাইল ওই জায়গাটাকে কী বলে আমি জানি না। ওই জায়গাটা অন্ধকার, ঝাড়বাতিগুলো যে ঝোলানো, আমি ঝাড়বাতি আগে দেখেছি অনেক, কিন্তু এত ঝাড়বাতি যে উপরে ঝোলানো, প্রত্যেকটা যে বন্ধ, এটা বাইরের আলোতে ওই মানে আশপাশের আলোতে হালকা হালকা আলোতে রিফ্লেকশন পাওয়া যায়। এবং সে আমাকে টেনে নিয়ে বসালো একটা জায়গায়, এবং তার নিজের ঘরের মধ্যেই, মানে তার যে নিজের স্পেসটা সেই জায়গায়, সেইখানেও তার গলাটা এমন যেন সেটা চাকর। ওই কোটিপতির ওই জায়গাটা, মানে সে মানে জানি না কত টাকার মালিক তারা, মানে তার নিজের ওই স্পেসে তার জল্লাদের মতো আচরণ করার কথা, রাজা বাচ্চার মতো, কিন্তু তার গলাটা কেমন যেন নিচে। এবং কিছু সময় পরে আমি বুঝতে পারি যে এই অন্ধকারের মধ্যেই একটা জায়গায় একটা বড় আলিশান, কি বলবো এটাকে সোফা বলে কিনা তাও তো জানি না। আমি বললাম না আমি জানি না বড় লোকদের বাড়িতে কি কি থাকে, ওইটার মধ্যে সে বসা। আমি বুঝতে পারছিলাম সে ওই জায়গায় বসা, এবং এই লোকের অবস্থা এমন, এই যে মানুষটা যে আমাকে নিয়ে গেল, তার অবস্থাটা এমন, পারে না যে তাকে প্রভু বাবা যা পারে ডেকে একেবারে, মানে জাস্ট তার পায়ের নিচে বসে থাকতে। এর অবস্থাটা এমন, এত ভয়ের মধ্যে আছে সে। এবং ওই লোকটা খুব আস্তে করে বলল, মানে এর চেয়ে জোরে কথা আমি বলেছিলাম, আমার মনে আছে, কিন্তু আমি তাকে বুঝতে পারলাম সে এত আস্তে কথা বললো, এবং সে এত আস্তে করে বলল যে এই গোলাম আপনার জন্য কি করতে পারে। ওই দিক থেকে উত্তর আসে অন্ধকারের মধ্যে থেকেই, যে বছর নাপা বিক্রি করে কত টাকা লাভ করলে। সিরিয়াসলি শুনেন আমার কথা, এই বছর আমি তো নাপা বললাম, নাপা না, এটা হবে প্যারাসিটামল, সরি এটা হবে প্যারাসিটামল। ওই প্যারাসিটামল তো আমরা নাপা বা এইস বিভিন্ন ব্র্যান্ডের নাম শুনতে শুনতে গুলিয়ে ফেলি, এটা হচ্ছে না, জাস্ট প্যারাসিটামল। বললো যে এই বছর প্যারাসিটামল বিক্রি করে কত লাভ করেছ। তো সে বলল 284 কোটি টাকা, এবং ওরা নাকি এটা এইভাবে দেখাবে যে সর্বসাকুল্যের লাভ হয়েছে 62 কোটি টাকা। এটা দেখাবে আর কি কাগজে কলমে, বাকিটা তাদের, ওইটা কেউ দেখবে না কখনো। তখন রাজ বলল আগামী বছর 2 গুণ করে দেব, কিন্তু এখন আমাকে বলো বাচ্চাটা কোথায়, ডেড বডি কোথায়। যদি এখন আমাকে না বলো ডেড বডিটা কোথায়, তোমার এবং তোমার পরিবারের কাউকে
আগামীকালের সূর্য আমি দেখতে দেব না। ওই লোক সম্ভবত ডেড বডির কথা জানতো, যেটা নিয়ে বেইজুস কিছু একটা প্ল্যান করছিল বাচ্চা ডেড বডি নিয়ে। ওই লোক তখন বেশ কয়েকজন লোকের নাম বলে। ওইখানে বসা অবস্থায় ওই লোকগুলোই, যে লোকগুলোকে ট্র্যাক করার কথা কিন্তু আমি ভৌতিকতায় বলেছিলাম, রাস যে লোকগুলোকে ট্র্যাক করেছিল, আপনাদের যদি মনে থাকে, তাদের নাম বলে সে। এবং তাদের নাম বলার পরে রাস যে সেখানে উঠে দাঁড়িয়েছে এবং ওই লোকটা যে নিজেকে মাটির সাথে একেবারে পায়না মিলিয়ে ফেলছে, মানে ফ্লোরের সাথে একেবারে পায়না মিলিয়ে ফেলছে, সেইখানে সে মানে রাসকে কি বলছিল আমার নিজেরও মনে নেই। মানে যান বাঁচানোর ভয়টা কার নেই বলেন? এবং তারা আমি এতটুকু বুঝতে পারলাম যে ওকে বাঁচিয়ে দিচ্ছে, মানে মারবে না। তো রাজ যখন চলে যাচ্ছে তখন ওই লোককে বলে দিয়েছিল মানে আমাকে যাতে সে চিনে রাখে, মানে আমাকে যাতে সে চিনে রাখে এবং আমার যাতে কোনো কিছুর কমতি না হয়। তো সে একেবারে হাউমাউ করে বলছিল যে হ্যাঁ 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 আপনি যা বলবেন তাই করবো, তার সঙ্গে প্রায় মানে চাইলে আগামীকালকেই সব কিছু করে দিতে পারবো, সকালবেলায় ঘুম থেকে উঠেই, মানে ঘুম থেকে মানে ঘুম থেকে মানুষজন উঠবে শুধুমাত্র, এর মধ্যে সব কিছু করে ফেলতে পারবো। এই এখনই আমি ফোন দিয়ে জাগিয়ে মানুষ দিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার কি লাগবে বলেন, মানে আমাকে কি দিতে হবে তাকে? তো রাস্তাকে বলেছিল যে সে যা চায় তাই। এই কথা বলার পরে রাস ওইখান থেকে চলে যায়, কারণ এটা ছিল তার প্রথম বের হওয়াটা, মানে রাসের প্রথম বের হওয়াটা। কারণ সে তখন জানতে চাচ্ছিল এই যে হাই কমান্ডের লোকগুলো এক একজনের পেছনে যারা কাজ করে, কারা কারা বেইমানির পেছনে রয়েছে, মানে বেইমানি বলতে কারা বেইজুজের সাথে চলে গিয়েছে, কারা বেইজুজের হয়ে কাজ করা শুরু করেছে, যাদের মূল কাজ ছিল হাই কমান্ডের মানে এই যে সিস্টেমের দাসত্ব করা। সেইখানে তারা কোন সাহসে একটা চক্রান্তের মধ্যে ঢুকেছে যে তারা ওই পারের নেতৃত্বের দখল নেবে। মানে এটি তো সেই চক্রান্ত। বেজোসের চক্রান্ত কি ছিল? সে চাচ্ছিল যে ওভার পাওয়ার করে নিজের ক্ষমতা কেড়ে নেবে, মানে রাসকে সে এলিমিনেট করবে। ভেবে দেখেন, এর ডরে সবাই কাঁপে, এর ডরে সে নিজেও কাঁপত, এরই সে এলিমিনেট করার ধান্দায় ছিল। এবং এটার পেছনে তো কারণ আছে। যখন সিরিজে প্রথম ডিএডি সিজন 1-এ আমি কিন্তু স্পষ্ট বলেছিলাম 7 মাথা অজগর ছিল সবচেয়ে বেশি উগ্র সবার মধ্যে, এবং সে কিন্তু সেভারাসে যে অ্যাটাক করে, এবং সেভারাসটা ছিল তাদের মেইন স্পট। এই স্পটের উপরে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তো তার কবলে শুনে আসবেই, কারণ এখান থেকে অ্যাটলিস্ট তাদেরকে বলা হতো যতটুকু সম্ভব মানুষের সাথে যাতে তারা ইন্টারাক্ট না করে। মানে এই যে হাই কমান্ডগুলো বাইরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতো, বিভিন্ন জায়গায় ঝামেলা পাকাতো, মানুষ এখানে ফিসফিস করে শয়তানি কামকাজ করে, যেগুলো আর কি আমাদের উপরে আর কি তারা করে, এগুলো যাতে না করে এইটা একটা গাইডলাইন দিত, কিন্তু ফোর্স করতো না। মানে গাইডলাইন দিত যে এটা করা যাবে না, এটা না করা ভালো, এটা না করলে ভালো, কিন্তু ফোর্স করতো না যেটা করাই লাগবে। একরকমের আপনার উপদেশ দেওয়ার মতো, ভালো উপদেশ দেওয়ার কাজ করতো সেই জায়গা থেকে। কিন্তু হামলা করলো আরো বছরখানেক আগে আর কি এই ঘটনা, মানে আমার সাথে দেখা হওয়ার বহু আগের ঘটনা। মানে ঘটনাটা ঘটে 2008 সালের দিকে, বুঝতে পেরেছ? তো ওই সময় থেকে কিন্তু রাজ খুব ভালো করে জানতো যে এরা কেউ না কেউ কোনো না কোনো কিছু করছে পেছনে। কিন্তু সে তখন চলে যায় আবার, কারণ তার এখানে থেকে কোনো লাভ নেই। তার নিজের রেলমে সে ছিল, তার নিজের দুনিয়াতে সে ছিল, তার এখানে এসে কোনো লাভ নেই। এগুলো সব তার কুকুর। এই কুকুর বিড়ালের মধ্যে মালিক কি করবে? কুকুর বিড়ালের কাজ কুকুর বিড়াল করবে, সে হলো যে মালিক। এবং ওই দিন আমি এই 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 কোটিপতিদেরকে যে মাঝে মাঝে যে অনেকে যে বলে যে এরা কেউ না কেউ উপাসনা করে বা হ্যান করে তেন করে, আমি মাঝে মাঝে বিশ্বাস করতাম না এগুলো। আমি বলতাম যে কি পাগল নাকি মানুষ,
মানে শয়তানের উপাসনা করবে, হ্যান করবে, ত্যান করবে। না, আমি সেদিন আমার চোখ খুলে গিয়েছিল, বিশ্বাস করেন। এবং সেই লোক আমাকে বারবার বলেছিল যে আমার কী লাগবে, কী লাগবে, কী লাগবে। আমি তো বুঝতে পারছিলাম না, আমার কাছে এমন লাগছিল যে আমার কান দুটা গরম হয়ে গেছে প্রচণ্ডভাবে, এবং আমার দুনিয়াটা আমার চোখের সামনে ঘুরছিল যে হইলোটা কি, মানে তার 2 গুণ প্রফিট বাড়িয়ে দেবে সে সামনের বছর। জাস্ট ইনফরমেশন দেওয়াতে। আমাকে আল্লাহ লোভের কোনো ইয়াদা নেই, আমার মধ্যে লোভ নেই দেখে আমি সাহেবরা আছে আমার সাথে, বা দিগন্তে তারা আছে, আমার মধ্যে লোভ নেই। আমার মধ্যে কবরের ভয় শুধুমাত্র, আর অন্য কোনো ভয় নেই। আমি অনেক সময় মানুষের সাথে দুর্ব্যবহার করি, আগে করেছি অনেক, কারণ এত হেডেক যখন মাথার মধ্যে থাকে না, একটা সাধারণ মানুষও কিছু করতে পারে না। আমি আমার পরিবারের সাথেও দুর্ব্যবহার করতাম, বাইরের মানুষের সাথেও করতাম, এমনও আছে যে আমি টিমমেটের সাথেও করেছি, অস্বীকার করব না। কিন্তু যখন এই যে গেল 1-1.5 বছরে নিজেকে খুঁজে পাই, বুঝতে পারি যে আমি এরকম মানুষ ছিলামই না কখনো। আমার লাইফের যে 2-3টা বছর হেল হয়ে গেল, এটা জাস্ট এই হাইকমান্ডের হাতে পড়ার কারণে। এর আগেও আমি এরকম ছিলাম না, আর এরপরে তো আমি এরকমই। মানে আমি আমাকে খুঁজে পেয়েছি, যে আমি আসলে আগে ছিলাম সেই আমি এখন আমি। কিন্তু মাঝখানে হাইকমান্ডের হাতে 2-3 বছর আমি একেবারে শয়তান হয়ে গিয়েছিলাম। মানে ওদের কারণে আমি একেবারে পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমার বিহেভিয়ার এরকম থাকতো যে আমি আস্ত শয়তান, যা তার সাথে খ্যাক খ্যাক করে ওঠা, ঘরের মানুষের সাথে খারাপ ব্যবহার করা, অমুকের সাথে খারাপ ব্যবহার করা, ঠিক মতো খাওয়া দাওয়া না করা, সারাদিন জানেন, সারাদিন মানে কোক, একেবারে অ্যাডিক্ট হয়ে গিয়েছিলাম কোকের। মানে কোক মানে কোকিন না, কোকা কোলা। তো সারাদিন ওইটা, এবং এখন এখানে যেতে বললো ওইখানে, পরে ওইখানে যেতে বললো ওইখানে, মানে রাজ যেটা বলছিল সেটাই। একটা সময় আমি নিজেকে টের পাই যে আমি ওর ফুল কন্ট্রোলে। ওই সময় সে ওই যে বেজুজের এক চাকর অসুর, ওকে খোঁজার জন্য উঠে পড়ার লাগে। কারণ বেজুজের লোকেশন সবাই জানতে পারতো না, জানছিল না। এখানে একটা ব্যাপার আছে, বেজুজ যে আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে দেখ সে এক রাতে কী করেছে, ওই দিন মানে ওইটা এমন একটা ঘটনা, রাজ এসেই বেজুসকে হাতে না পাওয়াতে ওই ইস্টার্ন হাই কমান্ডের কম করে হলেও 2 ভাগের কিছু অংশ একেবারে গুড়িয়ে দিয়েছিল। পুরোপুরি না, পুরোপুরি সে পুরো ইস্টার্ন হাই কমান্ড পুরোপুরি গুড়িয়ে দেয় এক্স্যাক্টলি ওই দিন, যেদিনকার কথা আমি বলেছিলাম। তো এর আগে এসে সে প্রায় 2 ভাগের কিছু অংশ একেবারে গুড়িয়ে দেয়, পুরোপুরি গোড়া নেই। এবং সেটা গুড়িয়ে দেয় এমনভাবে, জাস্ট মনে করুন যে দাঙ্গা লাগে না, দাঙ্গা যেরকম হয় এরকম, কোনো রকম ঘোষণা না দিয়ে, মানে জাস্ট বেজুর জন্য আসছিলাম, বেজুসকে পাই নাই, যা পেয়েছি সব মেরে দিয়ে গেলাম, কারণ এরা সব বেজুদের লোক, মানে বেজুদের চামচা। তোরা হবি আমার চামচা, হয়ে গেলি আমার কুকুরের চামচা। ব্যাপারটা কি বুঝাতে পারলাম? এটা ছিল রাসের টোন। এ কুকুর ছাড়া কোনো কথা বলতো না, কাউকে কুকুর ছাড়া কোনো কথা বলতো না, এদেরকে সবাইকে এরা কুকুর, এ সবাইকে কুকুর বলতো। এবং আজকে যা বললাম তো কিছুই না, তোমার তো শুরু। এ যে দানব, এর উদাহরণ আমি আরো আমি আপনাদেরকে দিব, কল্পনা করতে পারবেন না। একে আমি এমনি দানব বলিনি। এর সাথে আমি বেরিয়েছি, আমি জানি কি করতে পারে, জাস্ট কল্পনার বাইরে কি করতে পারে। ইভেন আপনি হয়তো বলবেন আমাকে, আপনার কথা আমি বিশ্বাস করবো কিভাবে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এই মুহূর্তে সারা বিশ্বে কতগুলো মানুষ মরছে, কতগুলো মানুষ খুন হচ্ছে, কতগুলো মানুষ জন্ম নিচ্ছে, এগুলো কি খবর আমাদের হাতে আসে? বলুন তো, সব খবর কি আমরা পাই না তো, প্রশ্নই আসে না। তাহলে আপনার ঘরে যদি কোনো ঘটনা ঘটে, সেটা যদি নিউজ হওয়ার মতো না হয়, সেটা আমি বা জানবো কীভাবে বলেন? এবং খবর তো ধামাচাপা দেওয়া হয়, এটা তো আপনিও বিশ্বাস করেন। ধামাচাপা তো দিতেই হয়। যদি কোটি কোটি টাকা থাকে,
আপনি আর আমি তো 2 টাকায় বিক্রি হয়ে যাই, তাই না? আপনার আর আমারই মতো 2 টাকার এখন যা কোটি টাকা আছে সে 2 টাকা না 20 টাকা ছিড়ালে আপনি আপনার ইমান বেঁচে দেবেন। কষ্ট নিয়ে না আমার কথায়। তো আজকে এইটুকু বললাম, কিন্তু আগামী সপ্তাহ থেকেই একেবারে এই যে দানব, সিরিয়াল বাই সিরিয়াল কী কী ইনসিডেন্ট ঘটেছিল, এই যে আজকে বললাম না বড় লোকের কথাটা, এর পরের ইনসিডেন্ট আমি ডিরেক্টলি বলবো। এরপরের ইনসিডেন্টটা হচ্ছে সেই যে ইনফরমেশনগুলো দিয়েছিল সেটা নিয়ে যখন ওই যে ভৌতিকতায় যে একটা এপিসোড ছিল না, ওই এপিসোডে যতটুকু ছিল ওই এপিসোডেরই কথাগুলো আরও ডিটেলে আমি আপনাদেরকে বলবো। এবং এরপরে ছোট্ট একটা ঘটনা, তার বর্বরতার যে জাস্ট শুরুটা হতে যাচ্ছে, একটা দানবের যে জাস্ট রূপ আমি দেখব, সেটা ওর সাথে অনেক দিন থাকা পড়েছিল। হয়তো ভৌতিকতায় যখন ঘটনা বলি, ঘটনা শেষ করতে হবে তো 6 মাস 1 বছর ধরে চলা ঘটনা আমাকে শেষ করতে হবে 2 ঘন্টায়। কি শোনাবো আমি আপনাদেরকে? তখন মনে হয় কি জানেন, ভিলেনই হয়তো সবচেয়ে ভালো কাজ করে গিয়েছে। এই জন্য যখন অনেক মানুষকে আমি দেখতাম তারা রাসের প্রশংসা করত, আমি কিছু বলতে পারতাম না, তো তখন চুপচাপ তাকিয়ে দেখতাম আর বলতাম, ভাই যদি দানবের দানবগিরি দেখতেন ভুলে যেতেন ওই কি জিনিস। আমি এখনো ভয় পাই 7 মাথার অজগরকে, কিন্তু রাসের মতো দানব আমি দেখি নাই। এবং রাসকে ভয় না পাওয়ার পেছনে কারণ এই একটাই, কারণ রাস আমার প্রতি, রাস ওই ভয়, ওর প্রতি যে আমাকে ভয় পেতে হবে এরকম কোনো কিছু কখনো ঢুকায় নেই আমার ভেতরে। ও আমাকে জাস্ট ইউজ করে গিয়েছে, কারণ বেজুস আর যাই হোক আমার ঘাড় মটকানোর জন্য তৈরি ছিল ওই সময়। এই জন্যই রাস আমাকে ব্যবহার করেছে তখন। আর সবার মতোই আল্লাহ হাফেজ। এক এক করে বলবো ইনশাল্লাহ সব, কিন্তু তারপর অনেক কথা বলতে পারবো না।